রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একটা নতুন টপিকে নতুন একটা ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বেসিক্যালি পড়াবো হচ্ছে বন্ধন কোণ, বিভিন্ন যৌগের বন্ধন কোণ কত হয়। এটা আসলে আমাদের অনেক প্যারা দেয়, এটা অনেক বেশি অ্যাডমিশনে আসে বা এমসিকিউতে আসে, এগুলো আসলে আমরা তখন আনসার করতে পারি না। পরে কমন যে যৌগগুলো আছে সেগুলো হয়তো আমরা পারি। যেমন অ্যামোনিয়ার বন্ধন কোণ যদি জিজ্ঞেস করা হয় তাহলে 107 ডিগ্রি। যদি তোমাকে জিজ্ঞেস করি হচ্ছে পানির বন্ধন কোণ কত, তাহলে তুমি এটা বলতে পারবে 104.5 ডিগ্রি, এটা বলতে পারবা। তো এইগুলো যেগুলো সহজ সেগুলো আমরা বলতে পারি, মানে দুই একটা বলতে পারি, বাট একটু কঠিন হলে আর বলতে পারি না। তো আমরা চাচ্ছি আজকে ক্লাসের মাধ্যমে তোমাদের সেই বন্ধন কোণটা, এই যে বোর্ডে যে যৌগগুলো রেখে রাখছে এই যৌগগুলো যদি পরীক্ষায় আসে তাহলে বন্ধন কোণটা কত হবে এটা তুমি বলতে পারো, ঠিক আছে? অথবা এই সংকরায়ন যেসব যৌগের মধ্যে ঘটবে, এই সংকরায়ন যেসব যৌগের মধ্যে ঘটবে তাদের বন্ধন কোণের মান এটা হবে। তার মানে আমরা যদি আজকের এই ক্লাসটা মনোযোগের সহিত দেখি তাহলে আর বন্ধন কোণ নিয়ে কোনো যেন ডাউট থাকবে না। বন্ধন কোণ ক্লিয়ার, বন্ধন কোণ ক্লিয়ার করার জন্য আজকের এই ক্লাসটার আয়োজন, ঠিক আছে? তো চলো তো আমরা কিভাবে বন্ধন কোণটা মনে রাখতে পারি খুব সহজে দেখি, আমরা দেখার চেষ্টা করি। দেখো, আমি ফার্স্টে sp3 সংকরায়ন বলেছি। আচ্ছা ভাই, sp3 সংকরায়ন মানে এর মধ্যে অরবিটাল কয়টা আছে? 4টা। ভাই অরবিটাল 4, 4 ভালো করে খেয়াল করো, অরবিটাল 4। তাহলে এখানে 4 বানানে কি চ আছে? এই যে চ দিয়ে কি বলতে পারি ভাইয়া? চতুস্তলকীয়। আমি একটা কথা বলছিলাম, তো সবার মনে থাকার কথা, এর আগের ক্লাসে যখন আমি পড়াইছিলাম। তো ভাই এই যে 4টা অরবিটাল আছে, এই চতুস্তলকীয়, 4 তে চ, চ দিয়ে চতুস্তলকীয়। চতুস্তলকীয় বলতে আমরা 4টা বাহু বুঝি, বুঝলে লাভ আছে, দাঁড়াও 4টা বাহু বুঝি। আচ্ছা বুঝলাম। এবার দেখো তো এখানে এই যে sp2, তাহলে এখানে কয়টা অরবিটাল আছে? 3টা। তাহলে 3 দ্বারা কি বুঝবা? 3টা বাহু। তো 3টা বাহু দ্বারা কি তৈরি হয় ভাই? ত্রিভুজ তৈরি হয় বা ত্রিকোণ তৈরি হয়। ত্রিকোণ যে কথা, ত্রিভুজ সেই কথা, মানে ত্রিকোণ আকার যে কথা, ত্রিভুজ আকারও সেই কথা। তার মানে সোজা কথা, sp3 অরবিটাল কয়টা? 4টা। 4 বানানে চ আছে, চ যে চতুস্থলকে। তো এই 4 দিয়ে আমরা 4টা বাহু চিন্তা করি, ঠিক আছে? যদিও চতুস্থলিকা মানে 4টা তল আছে, কিন্তু আসলে আমি মনে রাখার সুবিধার্থে এই কথা বলতেছি। আর যেহেতু sp2 এ 3টা অরবিটাল আছে, তাহলে 3 যেহেতু, তাহলে 3টা বাহু। ভাই 3টা বাহু মানে কি? 3টা বাহু দ্বারা একটা ত্রিভুজ তৈরি হয়, তবে ত্রিভুজ আকার হবে অথবা ত্রিকোণ আকার হবে, একই তো কথা। এবার আসো sp, এখানে কয়টা বাহু আছে ভাই? 2টা বাহু। আমি বলছিলাম এগুলো বাহু ধরো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। 2টা বাহু যদি একই রেখা বরাবর থাকে তাহলে সেটা কি হয়? সরলরেখা। তাহলে 2টা বাহু একই রেখা বরাবর থাকলে কি হবে? সরলরেখা। এই যে সরল রৈখিক আকৃতি। এবার আসো তো sp3d, এখানে অরবিটাল কয়টা আছে? 5টা। এখানে অরবিটাল কয়টা? 5টা। ভাই আমি বলেছিলাম বাহু কয়টা ধরবা? 5টা বাহু ধরবা। এবার বলতো ত্রিভুজ আকার মানে কয়টা বাহু? ত্রিভুজ মানে কয়টা বাহু? এই যে ত্রিভুজ, ত্রিভুজ মানে কয়টা বাহু? 3টা। আচ্ছা, এবার খেয়াল করো এই সামনে কি আছে? দ্বি। 3 আর 2 কত হলো ভাই? 5। মানে এই ত্রিভুজের মধ্যে আছে 3 আর এই দ্বিয়ের মধ্যে আছে হচ্ছে 2। তাহলে 3 আর 2 কত হলো? 5। তার মানে এখানে অরবিটাল হচ্ছে যখন 5টা হবে তখন ত্রিভুজ আকার দ্বি পিরামিডীয় হবে। পিরামিডীয় শব্দটা সামনে সাধারণত দ্বি থাকবে। দ্বি অন্য কোনো আকৃতির সামনে থাকবে না, শুধুমাত্র পিরামিড আকৃতির সামনে দ্বি থাকবে। আমি কি বোঝাতে পারছি? আবার বলছি, অন্য কোনো আকৃতির সামনে দ্বি থাকবে না, দ্বি থাকবে কার সামনে? পিরামিড আকৃতির সামনে। সো আমরা আবার বলছি, বুঝতে পারছি যে এই ত্রিভুজ আকার মানে কয়টা বাহু? 3টা বাহু। আর এই দ্বি, 3 আর 2 কত হয় ভাই? এখানে 3 আর এখানে হচ্ছে 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। দেখো তো 5-এর সমান হয় কিনা। বুঝতে পারছি। এরপরে চলো তো এইখানে দেখি তো কয়টা অরবিটাল আছে? 6টা অরবিটাল, 6টা। 6টা। ভাই 6টা অরবিটাল দ্বারা যে যৌগটা গঠিত হয় সেটা সর্বভুজ আকৃতির হয়। এই সর্বভুজকে বলা হয় হচ্ছে অষ্টতলকীয়। সর্বভুজকে কি বলা হয়? অষ্টতলকীয়। যেমন এই যে যৌগের গঠনটা দেখানো হয়েছে, যৌগটা নেওয়া উদাহরণ হিসেবে SF6। দেখো তো এটাকে যদি স্ট্রাকচার দেখাইতাম তাহলে স্ট্রাকচারটা কেমন হইতো? এই যেমন হইতো কিনা স্ট্রাকচারটা? দেখো তো, এই যে এফ, এই যে এফ, এই যে এই আকৃতিটা, এই স্ট্রাকচারটাকে, গঠনটাকে কোন আকৃতির বলতাম ভাই? ষড়ভুজ আকৃতির বলতাম। তো ষড়ভুজ মানেই তো হচ্ছে অষ্টতলকীয় ভাই, ষড়ভুজ মানে অষ্টতলকীয়। বুঝতে পারছি? তাহলে ষড়ভুজ, এই যে ষড়ভুজ 6, 6 মানে কি? ষষ্ঠ। ষষ্ঠ বানানে কি আছে? মূর্ধন্য ষ আছে। এই মূর্ধন্য ষ দ্বারা কি ষড়ভুজ বোঝায় না? আবার বলছি, এই যে ষষ্ঠ, এই ষষ্ঠ বানানে কি আছে? মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ দ্বারা কি বোঝায়? ষড়ভুজ। আর ষড়ভুজ মানেই ভাইয়া হচ্ছে অষ্টতলকীয়। ষড়ভুজ মানে কি? অষ্টতলকীয়। মনে থাকবে না? সবাই এটা জানে।
এবার আসো তো ভাইয়া এই পরেটা তো লাস্ট ওয়ানে আসো, sp3d3 এখানে অরবিটাল কয়টা আছে? 3 আর একে 4, 4 3 কত 7, 7টা অরবিটাল আছে না? অষ্টতলকীয় এখানে তল কয়টা ছিল? 8টা। এইখানে তল তাহলে কমে হলে কয়টা? 7টা। তাহলে ছিল 8টা, হলে 7টা। দেখো তবে পঞ্চভুজীয়, পঞ্চভুজীয় তাহলে এখানে 5 আছে। আচ্ছা এরপরে দেখো সামনে গেছে দি, তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 5 আর 2 যোগ করলে কত হয়? 7 না? দেখো তো এটা ভুল হওয়ার কথা জীবনেও না। চলো আরেকবার রিভাইজ করি তো। তাহলে আমি একটু এখানে লিখে লিখে রিভাইজ করানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে sp3 তে চলো। ভাই তুমি বলো তো sp3 মানে কোন অরবিটাল কয়টা? 4টা। অরবিটাল কয়টা? 4টা। 4টা অরবিটালে 4 বানানি কি? চ। চ মানে চতুস্তলক। চ মানে চতুস্তলক। আর আমি বলেছিলাম 4 সংখ্যাটাকে বাহু চিন্তা করবা, 4 সংখ্যাটাকে বাহুর সংখ্যা চিন্তা করবা। যদিও চতুস্তলক বলতে 4টা তল বোঝায়, কিন্তু আমরা মনে রাখার সুবিধা হচ্ছে 4টা বাহু চিন্তা করি, ঠিক আছে? তাহলে এটা কি? চতুস্তলক। চতুস্তলক। বলো সবার মুখস্থ হয়েছে কিনা? এরপরে চলো sp2, ভাই এখানে কয়টা অরবিটাল আছে? 3টা। 3টা অরবিটাল কয়টা আছে ভাই? 3টা। ভাই 3টা বাহু দ্বারা, এটাকে বাহু ধরতে বলছিলাম, 3টা বাহু দ্বারা কি তৈরি হয়? ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আকার, কি বলছিলাম ভাইয়া? ত্রিভুজ আকার, ত্রিভুজ আকার। আচ্ছা এবারে চলো sp, এখানে কয়টা বাহু আছে ভাই? অরবিটাল কয়টা? 2টা। তার মানে বাহু আছে কয়টা? 2টা। 2টা বাহু একটার সাথে যদি আরেকটা, একটার পরে আরেকটা যদি যুক্ত থাকে তাহলে সেটা কি হয় জানি? সরল রেখা হয়। তাহলে এটা সরল রৈখিক হবে, সরল রৈখিক, এটা সরল রৈখিক। বুঝতে পারছি? এরপরে কি ছিল ভাইয়া? sp3d, একটু খেয়াল করো থেকে অরবিটাল কয়টা? 3 আর একে 4, 4 আর একে কত? 5। ভাই 5। তো 5টা বাহু পাওয়ার বুদ্ধি কি? আমি যদি বলি ত্রিভুজ আকার, বলো তো ত্রিভুজ আকার মানে কয়টা বাহু আছে? 3। দ্বি পিরামিডীয়, তাহলে এখানে সামনে আছে দ্বি, তাহলে 3 আর এই 2 যোগ করলে কত হয়? 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এই যে 5টা অরবিটাল আছে, ঠিক আছে? তাহলে এখানে দ্বি পিরামিডীয় হবে, পিরামিডীয়। আর একটা কথা বলে রাখি, এই পিরামিডের সামনে সাধারণত দ্বি হয়, দ্বি কিন্তু অন্য কারো সামনে হয় না। এই জন্য দেখো sp3d লিখছি, ত্রিভুজ আকার দ্বি পিরামিডীয়, ঠিক আছে? এরপরে চলো যদি আমি বলতাম sp3d2, তাহলে এখানে অরবিটাল কয়টা? 6টা। তাহলে 6টা বাহু। আমি বলছিলাম ভাই 6টা বাহু দ্বারা একটা ষড়ভুজ তৈরি হয়। কি তৈরি হয়? ষড়ভুজ। ষড়ভুজ মানে হচ্ছে অষ্টতলকীয়। ষড়ভুজ মানে কি? অষ্টতলকীয়। এই যে অষ্টতলকীয়। বুঝতে পারছি? এরপরে লাস্ট ওয়ান আরেকটা ছিল, সেটা হচ্ছে sp3d3। এখানে অরবিটাল কয়টা আছে? এখানে 7টা আছে। ভাই এখানে অষ্টতলীয় মানে 8টা তল ছিল, মানে এবার একটা কমবে। এবার তুমি একটু ভাবো তো, পঞ্চভুজীয় মানে কত? 5। আর দ্বি পিরামিডীয় মানে কত? 2। তাহলে 5 আর 2 কত? 7। এই যে পঞ্চভুজীয় মানে 5 আর দ্বি মানে কত? 2। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। বলো তো সবার মুখস্থ হয়েছে না এটা? আমার এটা বিশ্বাস, এই এই আকৃতি আর কারো ভুল হওয়ার কথা না। কিন্তু আমাদের আজকের ক্লাসের মেইন আলোচ্য বিষয়টা হচ্ছে বন্ধন কোণ, এটা নেই। বুঝতে পারছি? তাহলে এখন দেখি তো, এই যে sp3 চতুস্তলকীয় আকৃতির, দেখো sp3 এর সাথে কোনো, sp3-র যেসব যোগের sp3 সংকরণ ঘটবে এবং যাদের কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকবে না, আমি আবার বলছি, যেসব যোগের মানে sp3 সংকরণ ঘটবে এবং ওইসব যোগের মধ্যে কি থাকা যাবে না? মুক্ত জোড় ইলেকট্রন থাকা যাবে না। যদি না থাকে তাহলে তাদের বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। এখানে মিনিট হবে ভাই, 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। বুঝতে পারছি? আবার বলছি, যেসব যোগের sp3 সংকরণ ঘটবে এবং যেসব যোগের মধ্যে মুক্ত জোড় কোনো ইলেকট্রন থাকবে না। sp3 সংকরণ তো পানিরও ঘটে, এই যে sp3 সংকরণ তো পানিরও ঘটে, অ্যামোনিয়ারও ঘটে। এখন তুমি বলো তো sp3 সংকরণ পানির ঘটতেছে, কিন্তু পানির বন্ধন কোণ কত? 104 ডিগ্রি 28 মিনিট অথবা 104.5 ডিগ্রি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে অ্যামোনিয়ার বন্ধন কোণ কত, তাহলে তুমি আনসার করবে 107 ডিগ্রি। তার মানে খেয়াল করে দেখো যে আমার এখানে কিন্তু একটু কাহিনী হচ্ছে, এর বন্ধন কোণ কিন্তু আলাদা। বাট আমি বলছিলাম যে যেসব যোগের sp3 সংকরণ ঘটবে প্লাস ওইসব যোগের কোনো কি থাকবে না? লোন পেয়ার ইলেকট্রন থাকবে না, যে লোন পেয়ার ইলেকট্রন থাকবে না। এই শর্তটা যদি কোনো যোগ মানে, তবে তাদের বন্ধন কোণটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। শর্ত কি? সংকরণ sp3 ঘটা লাগবে, কি থাকা যাবে না? লোন পেয়ার ইলেকট্রন থাকা যাবে না। ভাই লোন পেয়ার ইলেকট্রন বের করা তো আমি আগের ক্লাসে শিখাইছি, তো তোমরা ওই ক্লাসটা দেখবা, যেখানে আমি আকৃতি নিয়ে আমি আলোচনা করছি বিভিন্ন যোগের, ওই আকৃতির ওই ক্লাসটা দেখবা। দেখলে পরে নিশ্চয়ই তুমি কখনোই আর ভুল করবা না এই লোন পেয়ার ইলেকট্রনটা কীভাবে বের করা যায়। আর এই আকৃতির ক্লাসে, আমি একটু ভুল বলে বলছি, আকৃতির ক্লাস না, সরি, আকৃতির ক্লাসের ঠিক আগের ক্লাসটা যেটা ছিল শর্টকাট ছিল, যে
হাইব্রিডাইজেশন শর্টকাট, এই হাইব্রিডাইজেশনের শর্টকাট ক্লাসে আমি লোন পের ইলেকট্রন নিয়ে আলোচনা করছি, ওটা কীভাবে বের করা যায়। তো তোমরা ওই ক্লাসটা দেখে নেবা, দেখলেই বুঝতে পারবা যে লোন পের ইলেকট্রনটা কীভাবে বের করা যায়। ঠিক আছে, তার মানে শর্ত কি sp3 সংকরণ হতে হবে এবং তার মধ্যে কি থাকা যাবে না, লোন পের ইলেকট্রন থাকা যাবে না। বুঝতে পারছি। সাধারণত আকৃতি লোন পের ইলেকট্রনটা আসে, লোন পের ইলেকট্রন ছাড়া বেশি আসে। তার মানে আমরা বলতে পারি যে sp3 সংকরণ হওয়া লাগবে এবং এলপি অর্থাৎ লোন পের ইলেকট্রন থাকা যাবে না। যদি না থাকে তাহলে বন্ধন কোণ কত হবে, 109°28'। উদাহরণ কি ভাইয়া, এই যে মিথেন, এই যে উদাহরণ কি মিথেন। তারপরে দেখো আছে হচ্ছে CCl4, SiCl4, এরা হচ্ছে আমার, এদের বন্ধন কোণটা হবে 109°28'। মুখস্থ হয়ে গেছে না। sp3 সংকরণ হওয়া লাগবে, মুক্ত দূর ইলেকট্রন থাকা যাবে না, বন্ধন কোণ কত, 109°28'। একটু কষ্ট করে গেলে মুখস্থ করতে পারো, টেকনিক দিয়ে মুখস্থ করতে হবে। এবার আসো তো, এখন তুমি বলতে পারো যে ঠিক আছে sp3 সংকরণ হলে মুক্ত দূর ইলেকট্রন থাকা যাবে না, এরকম যৌগ, এটা বুঝবো না কেমনে। ওই যে বললাম অপশন তো থাকবেই, অপশন চেক করবা, অপশনে তুমি প্রথমে মুক্ত দূর ইলেকট্রন বের করবা, দেখবা যে মুক্ত দূর আছে কিনা, নাই। সবগুলো চেক করে দেখবা যে কোনোটাতে মুক্ত দূর আছে কিনা, দেখবা যে নাই। একটাতে যে অপশনটাতে মুক্ত দূর ইলেকট্রন থাকবে না, ওই অপশনটাই আনসার হওয়ার চান্স সবচেয়ে বেশি এবং ওইটাই আনসার হবে। বুঝতে পারছো। এবার আসো, তাও 2 নাম্বার হচ্ছে sp2। দেখো এর বন্ধন কোণটা কি, ত্রিকোণাকার। শর্ত হচ্ছে ভাই, এই ত্রিকোণাকার যারা যৌগ বা ত্রিভুজ আকার যেসব যৌগ তাদের বন্ধন কোণটা 120° হয়। যেমন এই যে এইটা এইটা এটা, এই তিনটা যৌগেরই হচ্ছে বন্ধন কোণের মান কত, 120। এটাতে পারে নাই, মুক্ত দূর ইলেকট্রন খোঁজাখুঁজির দরকার নেই। ঠিক আছে, যদি ত্রিভুজ আকার পাইলেই 120°। ঠিক আছে, ত্রিভুজ আকার পাইলেই 120°। তাহলে তার মানে বুঝতে পারছি আমরা, দেখো একটু খেয়াল করি, কিন্তু এটা ছিল 109° sp3 আর sp2 হচ্ছে 120°। এরপর আসে হচ্ছে sp, এসপির বন্ধন কোণের মানটা হচ্ছে 180। এসপির বন্ধন কোণ কত হবে, 180 হবে। তাহলে এসপির বন্ধন কোণটা কত হবে ভাইয়া, 180 হবে। এবার এখানে একটু আমি এই উদাহরণগুলো এখানে আমি ভুল লিখে রাখছি। ঠিক আছে, এখানে এই উদাহরণগুলো হবে না, সরি, এই উদাহরণগুলো এখানে উপরে যাবে, অর্থাৎ এই উদাহরণগুলো হবে হচ্ছে এই যে এখানে কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে ইথাইন, এরপরে BeCl2, এগুলো সবই হচ্ছে হবে এই 180° কোণ তৈরি হয়। আর PCl5 এই যৌগটার হচ্ছে, এই যে PCl5 এই যৌগটার হচ্ছে তোমার বন্ধন কোণ 120 এবং 90 হয়। তো আসো আমরা sp-টা বোঝার চেষ্টা করছিলাম। sp সরল রৈখিক। দেখো কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার চিন্তা করি, কার্বন ডাই অক্সাইড স্ট্রাকচারটা কেমন, সরল রৈখিক না। এই কার্বন ডাই অক্সাইড স্ট্রাকচার যদি আমরা বুঝি তাহলে তো এটা বোঝা খুব সহজ। এই কার্বন ডাই অক্সাইড স্ট্রাকচার হচ্ছে যেটা, তুমি বলো এই কোণের মানটা কত, বলো 180 কিনা, অবশ্যই 180। তোমাকে যদি বলতাম ইথাইন, ইথাইনের স্ট্রাকচার কেমন, এই যে ইথাইনের স্ট্রাকচারে যেটা, ইথাইনের স্ট্রাকচারে যেটা, তোমাকে জিজ্ঞেস করতাম এই বন্ধন কোণের মান কত, 180, এটার মান কত, তখনও তুমি কি বলতা, 180 বলতা। তার মানে আমরা বুঝে ফেললাম যে আসলে এদের বন্ধন কোণের মান কত হবে, 180। বেরিলিয়াম ক্লোরাইড যদি বলি, এই যে Be, এই পাশে Cl, এই পাশে হচ্ছে Cl, বলো তো এই বন্ধন কোণের মান কত, 180। বুঝতে পারছি। আকৃতি দেখো এদের প্রত্যেকের সরলরৈখিক এবং বন্ধন কোণের মান কত, 180। সরলরেখা হইলেই কত হবে, 180 হবে, সরলরেখা হলেই 180। তাহলে আরেকবার রিভাইজ করি, sp3 বন্ধন কোণ, মুক্ত দূর ইলেকট্রন থাকা যাবে না, তাহলে কি আকৃতি বন্ধন কোণ কত হবে, 109°28' হবে। sp2 তোমার মুক্ত দূর, এখানে কোনো ব্যাপার স্যাপার নাই, sp2 মানে 120, sp2 মানেই 120। ঠিক আছে, আর sp 180, sp কত হবে, 180 হবে। ঠিক আছে, এরা সরলরৈখিক আকৃতির হয় এবং বন্ধন কোণ সবসময় কত হবে, 180 হবে। সরলরৈখিক হইলে 180 হয়। এবার আসে sp3d, এই ত্রিভুজাকার দ্বিপিরামিডও, এদের উদাহরণ হিসেবে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড নেওয়া হয়েছে। এমন একটু খেয়াল করে দেখো, এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা আকৃতি যদি চিন্তা করা হয় তাহলে এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। খেয়াল করো বন্ধন কোণ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে 90 আর একটা হচ্ছে 120। এই যে এই কোণটার মান হচ্ছে 90 আর এই কোণটার মান হচ্ছে 120। এখন তোমার অনেকের মাথায় হাত পড়ে যাবে, সর্বনাশ করছে, এটা তো ছোট, গ্যাপ তো এদের মধ্যে কম। এই কোণটা 120 আর এটা 90। ভাই এই চিত্রটা কিন্তু আমি 2D বোর্ডে আঁকছি, এটা 3D বোর্ডে চিন্তা করতে হবে। এই চিত্রটা যদি 3D দেখো, 3 ডাইমেনশন এই চিত্রটা দেখো, তখন দেখবে বন্ধন কোণের মান অবশ্যই 120 আছে এবং এই গ্যাপটা সবচেয়ে বড়, এই গ্যাপটা সবচেয়ে বড়। বুঝতে পারছি, এবং এই গ্যাপটা 90° গ্যাপই থাকবে, এখানে একটার সাথে আরেকটা সমকোণ হয়েই থাকবে। ঠিক আছে, তাহলে বন্ধন কোণের মান কত, 90 প্লাস হচ্ছে 120। ঠিক আছে, একই যোগের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটতেছে। আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেলছি। এরপরে চলো আমরা পরেরটা যদি উদাহরণ চিন্তা করি, এই যে sp3d2, এটার আকৃতি অষ্টতলীয় বলছিলাম, তো এটার
এই স্ট্রাকচারটা যদি দেখি SF6 এর স্ট্রাকচারটা দেখি তাহলে এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন। এবার একটু খেয়াল করো, এটার বন্ধন কোণের মান প্রত্যেকটার, এই যে কোণের মান 90, এই কোণের মান 90, সবগুলো বন্ধন কোণের মান এখানে 90। এটা কোনো প্যারা নেই, অষ্টতলকীয় মানেই হচ্ছে 90 ডিগ্রি কোণ। অষ্টতলকীয় নেই, প্যারা নেই, অষ্টতলকীয় মানেই 90। এবার একটু খেয়াল করো, তারপর একটা sp3d3 আছে, এটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, এটা হচ্ছে 72 ডিগ্রি, হচ্ছে 90 ডিগ্রি হয়, 72 আর 90। এটার উদাহরণ হিসেবে নিচ্ছে হচ্ছে IF7 এটা। তো আমি যদি এই স্ট্রাকচারটা দেখি তাহলে এটা ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, এটাও ফ্লোরিন, এবং মাঝ বরাবর এটা হচ্ছে ফ্লোরিন। দেখো তো ভাই কি বলছে জানি, এখানে বন্ধন কোণ হচ্ছে 72 আর 90 না? এই যে এই কোণটাকে বলা হয় হচ্ছে 72 ডিগ্রি, এটা হচ্ছে 72 ডিগ্রি, এটা হচ্ছে 72 ডিগ্রি, এবং এই যে মাঝখানের এই যে এই কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি না, দেখি তো। এই যে এটা 72 ডিগ্রি, এই যে এই কোণটা 72 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে একটু আরেকবার মুখস্থ করার চেষ্টা করি তো আমরা। sp3 হলে বন্ধন কোণ কত? 109 ডিগ্রি 28 মিনিট। আর sp2 হলে 120, চোখ বন্ধ করে, sp2 মানে 120, আর sp হলে 180, এটা সবাই জানি। শর্ত হচ্ছে sp3 এর ক্ষেত্রে একটা শর্ত আছে, মুক্ত জোড় ইলেকট্রন থাকা যাবে না, তাহলেই কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট হবে। ঠিক আছে, এরপরে sp3d, এটা যদি হয় তাহলে বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি, যদি sp3d হয়। দেখো sp3d এর ক্ষেত্রে কিন্তু দুইটা কোণ, আবার sp3d3 ক্ষেত্রেও দুইটা কোণ, এখানে অনেকে প্যারা লাগে। আর sp3d2 ক্ষেত্রে কিন্তু কোণ একটা। মনে রাখা, এটা সহজ মনে রাখার বুদ্ধি আছে। দেখো d এখানে বিজোড় সংখ্যায় আছে, d আছে বিজোড় সংখ্যা, এখানে একটা d আছে আর এখানে তিনটে d আছে। অর্থাৎ d বিজোড় সংখ্যক থাকলে কোণ তৈরি হবে হচ্ছে দুইটা, জোড়া কোণ তৈরি হবে। d যদি বিজোড় সংখ্যক থাকে কোণ তৈরি হবে হচ্ছে জোড়া, আর d যদি জোড়া থাকে তাহলে কোণ তৈরি হবে বিজোড়। ডি জোর থাকলে কোণ তৈরি হবে বিজোড়, আর ডি বিজোড় থাকলে কোণ তৈরি হবে জোড়। তাহলে ডি আছে দেখো এখানে একটা, দেখো কোণ কয়টা? দুইটা। ডি আছে এখানে তিনটা, মানে বিজোড়, কোণ আছে দেখো দুইটা, জোড়া। দেখো কোণ জোড়া, কোণ জোড়া। বাট এখানে দেখো ডি আছে দুইটা, মানে জোড়া হয়ে আছে, কোণ দেখো সিঙ্গেল, বিজোড় হয়ে আছে। এখন একটু মনে রাখার জন্য দেখো, প্রথমটা 120/90, আর এখানে হচ্ছে 72/90। এখন এইখানে একটু ঝামেলা তোমার বাড়তেই পারে, যে এখানে 72 ডিগ্রি 90 ডিগ্রি আছে। এটা মনে রাখার জন্য একটা বুদ্ধি, শর্টকাট বুদ্ধি খাটানো যাইতে পারে। এই যে ডি তিনটা আছে, পি তিনটা আছে, আর এস একটা আছে, 60টা। 60টা অরবিটাল, দেখো তো 72-এর মধ্যে 7 আছে কিনা, 72-এর মধ্যে 7 আছে কিনা, তার মানে এটা মনে রাখতে হবে 72, তাহলে অপরটা তো 90 হবেই, অপরটা তো 90 হবেই। এখানে 90, এখানেও 90, দেখো কমন, 90 90 কমন। আনকমন কোনটা? 120 আর হচ্ছে 72, 120 আর 72। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে হচ্ছে 120 ডিগ্রি, আর এখানে শুরুতে আছে কত? 72। তো একটা যদি মনে থাকে 72, অপরটা তো মনে থাকবে, কারণ তুমি জানো যে একটা 120/90 আর একটা 72/90, আর কোনটার কোনটা। তুমি একটা 72টা বুঝে যাও, তাহলে পরেরটা কি 120 হবে। অর্থাৎ আমরা দেখবো 72টা মনে রাখবে 7 দ্বারা, 72টা কি মনে রাখবা? 7 দ্বারা 72 মনে রাখবা। 7টা, এই যে 7টা অরবিটাল আছে, তার 72 ডিগ্রি আছে এখানে। তাহলে 72 ডিগ্রির সাথে কি থাকবে? 90 ডিগ্রি থাকতে হবে। তাহলে অপর জোড়াটা কি হবে? 120 আর 90। এটা কি মনে রাখা কঠিন? জীবনও না। তাহলে আমরা নিশ্চয়ই বুঝে ফেলছি যে এই বন্ধন কোনটা, কোনটার কি হবে। যদি এই ক্লাসটা মনোযোগের সহিত দিয়ে থাকো, দেখে থাকো, মনোযোগের সহিত দেখে দেখে থাকো, তাহলে এই যে এখানে আকৃতিগুলো নিয়ে বলছি, এখানে বন্ধন কোণগুলো নিয়ে বলছি, এখানে উদাহরণও দিয়ে রাখছি বিভিন্ন যৌগের, নিশ্চয়ই এই ধরনের যৌগের কখনোই সংকরায়ন ভুল করবে না, অবশ্যই ভুল করার কথা না। আরেকটা কথা এখানে বলে রাখি, যে এই এই এদিকে একটু খেয়াল রাখি, এখানে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন নাই ভাই, এখানেও কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, এখানেও কিন্তু কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। এই তিনটা ক্ষেত্রে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন থাকা যাবে না, মুক্তজোড় ইলেকট্রন থাকলে কিন্তু আবার কাহিনী উল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো পরীক্ষা যেগুলো আসে সেগুলো মুক্তজোড় ইলেকট্রন ছাড়াই আসে। ঠিক আছে, দুই তিনটা আসে মুক্তজোড় ইলেকট্রন সহ, সেগুলো তো sp3 সংকরায়ন থেকে আসে। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, সেই এই পর্যন্ত ভালো থাকো।